আরব বিশ্বে বর্তমানে যেই বিভেদ, এটার পেছনের মূল কারণ কি? কেউ মনে করে যে এখানে ধর্মীয় বিভেদটা এখানে একটা প্রধান কারণ। এটা আমার কাছে মনে হয় যে এটা যতটা না ধর্মীয় বিভেদ, তার চেয়ে অনেকটা হচ্ছে কারা ক্ষমতায় থাকবে, ক্ষমতার দখল, এটাই বরং বেশি গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে গণতন্ত্র আসলেই যে সেটা সফল হবে সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এর একটা কারণ হচ্ছে আসলে এখানে গণতন্ত্রকে আসলে সফল হতে দেওয়া হয়নি। যতগুলো শাসক গোষ্ঠীর পতন ঘটেছে আরব বসন্তে, তাদের অধিকাংশই কিন্তু আসলে রাজতান্ত্রিক ছিল না। বিপরীতে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, এদের রাজতন্ত্র ছিল এবং এখন পর্যন্ত এরা মোটামুটি সফলভাবে টিকে আছে। আসসালামু আলাইকুম, আমি মোজাম্মেল হোসেন তোহা। আমি লিবিয়া প্রবাসী একজন লেখক। আরব বিশ্বে বর্তমানে যেই বিভেদ, এটার পেছনের মূল কারণ কি সে ব্যাপারে অনেকের অনেক ধরনের মতামত আছে। কেউ মনে করে যে এখানে ধর্মীয় বিভেদটা এখানে একটা প্রধান কারণ। বিভিন্ন শিয়া, সুন্নি এটা একটা বড় কারণ। এটা অবশ্যই ইরানকে যদি আমরা সমীকরণে নিয়ে আসি, তাহলে এটা অবশ্যই একটা বড় কারণ। কিন্তু এর বাইরেও আমার মনে হয় যে এটা যতটা না ধর্মীয় বিভেদ, কারণ আমরা যদি দেখতে পাই যে লিবিয়াতে কিন্তু ধর্মীয় বিভেদ নাই। লিবিয়াতে প্রায় সবাই সুন্নি। এখানে সে ধরনের কোনো ধর্মীয় বিভেদ নাই। কিন্তু তারপরেও এখানে একটা গৃহযুদ্ধ চলছে। তো ফলে এটা আমার কাছে মনে হয় যে এটা যতটা না ধর্মীয় বিভেদ, তার চেয়ে অনেকটা হচ্ছে যে কারা ক্ষমতায় থাকবে, ক্ষমতার দখল, এটাই বরং বেশি গুরুত্বপূর্ণ। যে সবাই চেষ্টা করছে যে নিজেকে বা নিজের গোষ্ঠীকে ক্ষমতায় দেখতে এবং সেই ক্ষমতা কুক্ষিগত করতে। এক্ষেত্রে আরেকটা ব্যাপার বলা হয় যে লিবিয়া আরব বিশ্বে সংকটের বড় একটা কারণ হচ্ছে এখানে রাজ পরিবারগুলো দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে এবং এখানে গণতন্ত্র নেই। এটা একদিক থেকে সত্য। কিন্তু আমরা যদি আবার আরব বসন্তের দিকে লক্ষ্য করি, সেখানে দেখতে পাই যে যতগুলো রাষ্ট্রের পতন ঘটেছে, যতগুলো শাসক গোষ্ঠীর পতন ঘটেছে আরব বসন্তে, বা এর আগে থেকেও যতগুলো রাষ্ট্র আসলে ফেইল করেছে, তাদের অধিকাংশই কিন্তু আসলে রাজতান্ত্রিক ছিল না। যেমন লিবিয়া রাজতান্ত্রিক ছিল না, ইরাক রাজতান্ত্রিক ছিল না, সিরিয়া রাজতান্ত্রিক ছিল না, ইয়েমেন রাজতান্ত্রিক ছিল না। এই দেশগুলোতেই বরং সংকট অনেক বেশি তীব্রতর হয়েছে। বিপরীতে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, এদের রাজতন্ত্র ছিল এবং এখন পর্যন্ত এরা মোটামুটি সফলভাবে টিকে আছে। ফলে রাজতন্ত্রকে আমি খুব বেশি বড় সংকট বলে মনে করি না। বরং দেখা গেছে যে রাজতন্ত্রগুলো তো কি দীর্ঘদিন ধরে প্রায় ১০০ বছর পুরনো এই রাজ পরিবারগুলো, বা ৮০ বছর, ৭০ বছর, ৬০ বছর এরকম। সেই তুলনায় এই যে রিপাবলিকগুলো, যে একনায়করা যারা ক্ষমতায় এসেছে মিলিটারি থেকে অনেক দেশে, লিবিয়াতে অথবা সিরিয়ায় অথবা ইরাকেও, তো এসব ক্ষেত্রে হয়েছে কি তারা ক্ষমতায় আসার পর সমাজে ব্যাপক সংস্কার করেছে। এটা একদিক থেকে ভালো, কিন্তু আরেকদিকে তারা সমাজে যে ভারসাম্যটা ছিল দীর্ঘদিন ধরে, সেটা নষ্ট করে দিয়েছে। এবং দীর্ঘদিন ধরে তারা ক্ষমতা কক্ষিগত করার ফলে, নিজেদের অনুগতদেরকে বিভিন্ন জায়গায় বসানোর ফলে সমাজে এক ধরনের বিভেদ এবং বৈষম্য তৈরি হয়েছে। সেই তুলনায় যে রাজপরিবারগুলো দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, তারা কিন্তু অনেক আগে থেকেই তারা সমাজে এলিট সোসাইটির মানুষ ছিল। তাদের সমাজের বিভিন্ন অঞ্চলে এক ধরনের সম্পর্ক ছিল। সেটা টিকে আছে এখন পর্যন্ত। সেখানে বৈপ্লবিক কোনো পরিবর্তন হয় নাই। ফলে সেই ধারাবাহিকতা আজও মোটামুটি চলছে। খুব বড় ধরনের কোনো চ্যালেঞ্জের মুখে তারা এখনো পড়েনি। ফলে রাজ পরিবার যে সংকটের প্রধান কারণ, এটা আমার মনে হয় না। রাজপরিবার যদি আ চায়, তাহলে তারা বেশ ভালোভাবেই শাসন করতে পারে। আ সেটা চায় কিনা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তারা আসলে জনগণের জন্য কাজ করছে কিনা, জনগণকে তাদের প্রাপ্য অধিকার দিচ্ছে কিনা, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে গণতন্ত্র আসলেই যে সেটা সফল হবে সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। একটা কারণ হচ্ছে আসলে এখানে গণতন্ত্রকে আসলে সফল হতে দেওয়া হয়নি। সেটা পশ্চিমা বিশ্বের পক্ষ থেকেই হোক বা অন্যান্য আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকেই হোক, এখানে গণতন্ত্রকে আসলে বিকশিত হতে দেওয়া হয়নি। ফলে এখানে আসলে গণতন্ত্রের ভবিষ্যৎ কিরকম সেটা এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না। কিন্তু গণতন্ত্র বা রাজতন্ত্র বা একনায়কতন্ত্র যেটাই হোক, সেখানে আ সরকার যদি, যে রাষ্ট্র ক্ষমতায় থাকবে, তারা যদি আসলে জনগণের অধিকার নিশ্চিত করে, জনগণকে তাদের প্রাপ্য অধিকার দেয় এবং মত প্রকাশের কিছুটা হলেও স্বাধীনতা দেয়, তাহলে আমার মনে হয় যে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই গণতন্ত্রের জন্য খুব বেশি লড়াই আসলে হবে না। কারণ এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসলে দীর্ঘদিন ধরে এরা আসলে কখনোই সে ধরনের গণতন্ত্র প্র্যাকটিস করেনি। ফলে এখানে যদি একনায়ক যদি ভালো হয়, যদি জনগণের জন্য কাজ করে, যেহেতু এই দেশগুলোর অনেকগুলোরই রিসোর্স যথেষ্ট ভালো, এদের তেল সম্পদ আছে, রাষ্ট্রীয় আয় যথেষ্ট। ফলে তারা চাইলেই জনগণকে যথেষ্ট সুযোগ সুবিধা দিয়ে
জনকল্যাণমূলক কাজ করে গণতন্ত্র না দিয়েও এদের পক্ষে আসলে রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভব, যদি তারা নিজেরা ভালো হয়, যদি তারা নিজেরা সৎ হয়। আর সেটা যদি না হয়, তাহলে আসলে গণতন্ত্র আসলেও সেই গণতন্ত্র আসলে সফলতার মুখ কতটুকু দেখবে, সেটা আসলে প্রশ্নের ব্যাপার। তো আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। আমার মনে হয় যে মধ্যপ্রাচ্য আসলে খুবই ইন্টারেস্টিং একটা টপিক। মধ্যপ্রাচ্যের এতগুলো দেশ, এখানে এতগুলো আন্তর্জাতিক পরাশক্তিগুলোর স্বার্থ, বিশেষ করে আমরা সিরিয়াকে দেখছি, সেখানে ড্রামাটিক একটা পরিবর্তন হলো এবং আন্তর্জাতিক আমেরিকার ভূমিকা সেখানে রাতারাতি কীভাবে পাল্টে গেল। এই ব্যাপারগুলি সবসময় খুবই ইন্টারেস্টিং এবং আমাদের সবারই এই ব্যাপারে আগ্রহ আছে। আমরা আশা করি যে এই ব্যাপারগুলো মানুষ আরও ভালো করে বোঝার চেষ্টা করবে এবং এগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা বাংলাদেশে যেন মধ্যপ্রাচ্যের মতো বিপর্যয় না হয়, সে ব্যাপারে আমরা কাজ করব, সে ব্যাপারে আমরা চেষ্টা করব, এটাই আমাদের আশা। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।